সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথোপকথনের এবারের বিশেষ এপিসোডে। বিশেষ বলছি এই কারণে, আজকে যিনি আমার অতিথি তিনি সত্যিকার অর্থেই একজন বিশেষ মানুষ। তিনি তার কর্মে বিশেষ, তার নানাবিধ কাজে যেখানে তিনি পৌঁছেছেন সেখানে সফলতার সর্বোচ্চ শিখরে বসবাস করেছেন। একজন আলোকিত মানুষ, কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। স্বাগত জানাচ্ছি আফজাল হোসেনকে। প্রথমে আপনার প্রতি ভীষণ রকমের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি সম্মানিত বোধ করছি যে আপনি আমার অনুষ্ঠানে আসছেন। আপনার সঙ্গে আমারও সম্মানিত বোধ হচ্ছে একটা আয়োজনের মধ্যে আমাকে ডাকা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আফজাল ভাই, একদমই শুরু করতে চাই মানে আমার জানা জায়গা থেকে। আপনার জন্ম সাতক্ষীরায়, ওইখানে কি বেড়ে ওঠা? ওখানে বেড়ে ওঠা। মানে কত দিন পর্যন্ত এখানে ছিলেন, কত বছর? এসএসসি পর্যন্ত। ও তো অনেক লম্বা সময়। তার মানে গ্রামের একটা লম্বা সময় আপনার কেটেছে। পুরো সময়টাই গ্রামে কেটেছে এবং শহরে আসবার মানে আমি এসএসসি পর্যন্ত পড়ার সময়কালটা পুরো কেটেছে পূর্ণাঙ্গভাবে। শহরের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না বললেই চলে। হঠাৎ করে শহরে আসতে হলে কি মানে পড়াশোনার জন্য? পড়াশোনার জন্য। এখন কি গ্রামে রেগুলার যাওয়া হয়? রেগুলার যাওয়া হয় না, সময় পেলে যাই। কিন্তু গ্রামকে তো মিস করেন খুব, না? অবশ্যই অনেক মিস করি, আবার গ্রামে গেলেও অনেক কিছু মিস করি। সন্ততিরা বড় হয়েছে, তারা বড় হলে মনে একটা ইচ্ছা জেগেছিল যে আমাদের বাড়িঘর যেমনই ছিল ওই বাড়ির জন্য মায়া টান তো থাকার কথা, কিন্তু ওরা শহরে জন্মেছে, শহরে বড় হয়েছে। গ্রামে দাদা বাড়ি তাদের কাছে আকর্ষণীয় হবে কি হবে না, সে কারণে বহুকাল আগে আমরা সবাই মিলে একটা বাড়িও করেছি ওদের যাওয়ার জন্যে। ওরা যায়, পছন্দ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা 3 ভাই বোন, প্রত্যেকের নানান ধরনের ব্যস্ততা আছে। আর মা আমাদের সঙ্গে থাকতেন এবং মা যখন ইচ্ছা প্রকাশ করতেন আমরা সবাই মিলে যেতাম। মা নেই এখন, ওইভাবে আর যাওয়া হয় না। আমার ছোট ভাইটা নিয়মিত যাতায়াত করে, আমার বোনটা নিয়মিত মাঝে মাঝে যাতায়াত করে, আমি অতটা পেরে উঠি না। কিন্তু গ্রামকে তো মিস করেন খুব, না? অবশ্যই অনেক মিস করি। আগের সেই গ্রামটা আমরা তো সবখানে যে যেখানে রয়েছি, যদি একটা পাড়ায়ও থাকে এই ঢাকা শহরে কেউ, তিনিও বলবেন যে পাড়াটা আগের মতো নেই, মানে পরিবর্তন। হ্যাঁ, বদলায় সেটা। তার মানে সুন্দরবনের একদম কাছ ঘেঁষে হচ্ছে আপনার গ্রাম। সুন্দরবনে কি রেগুলার যাওয়া আসা হতো? খুব কাছ ঘেঁষে না, দূরত্ব আছে, অন্তত ঘন্টাখানেক লাগে, ঘন্টা দেড়েক লাগে যেতে। একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না। তো সুন্দরবন কাছে থাকলে যে সুন্দরবন নিয়মিত যাওয়ার টান থাকে তা না। আমার প্রশ্নটা শুনে হঠাৎ মনের মধ্যে একটা কথা মনে পড়লো, গামছা। আমরা তো ছোটবেলায় গামছা ব্যবহার করতাম, বড়কালে এখন গামছা আর খুব একটা ব্যবহার করা হয় না, গামছার দিকে আমরা তাকাইও না। কিন্তু রাঙামাটিতে যখন যাই তখন ঝোলানো গামছা দেখলে তার বুননটাও দেখি, তার রংটাও দেখি, বোধ করি এই কারণে যে এটা একটা জায়গায় যখন যাই তখন ওই জায়গার প্রতি একটা আলাদা টান তৈরি হয়। আর কাছে যেটা সেটাকে আমরা অত মনোযোগ দিয়ে অত আগ্রহ নিই। এটা একদমই ঠিক বলেছেন, মানে হয় না আসলে তাই মক্কার মানুষ হজ পায় না। আসলে বাঘ দেখেছেন সুন্দরবনে সরাসরি? না না, দেখিনি। দেখা হয়নি? হরিণ দেখেছি, বাঘ দেখা হয়নি, আর দেখতে চাইও না। কিন্তু কেন চান না? চাই না, আমার কাছে প্রাণীটিকে অত্যন্ত রাজকীয় মনে হয় এবং হয়তো অনেকেই শুনলে আপত্তি করবেন, সেটা হচ্ছে আমার মনে হয় মানুষের চেয়েও বড়, রাজাদের রাজ মনে হয় তাকে। চলন বলন তাকানো সবকিছু মিলিয়ে মনে হয় না দেখলেই ভালো। ঠিক আছে, ওর জায়গায় থাকুন, ওর গণ্ডির মধ্যে। আফজাল ভাই, আপনি ঢাকায় আসলেন এই সালটা কবে নাগাদ? 70-এর সময় আমি এসেছি। হ্যাঁ, আমি 71-এ শুরুর দিকে এসেছি। আচ্ছা, তার মানে তখন তো দেশের পরিস্থিতি খুব বাজে। 70-এ আমি পাশ করেছি, 70-এ পাশ করে আমি কলেজে ভর্তি হতে আসি। আর্ট কলেজে ভর্তি হলেন? কয়েক মাস ক্লাস করার পর, ক্লাস চলছিল আন্দোলনের মধ্যেই, তারপর তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। ওই সময়টা কি তখন আপনি ঢাকাতেই ছিলেন নাকি? না, আমি ঢাকাতে ছিলাম 17-18 মার্চ পর্যন্ত, নাকি 15-16 এরকম পর্যন্ত। 25শে মার্চের আগে আপনি ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে যে আমি থাকতাম বাংলা মোটরে,
একটা মেস, তার নাম ছিল সাতক্ষীরা মেস। মেসের নামই সাতক্ষীরা মেস। হ্যাঁ, সাতক্ষীরা থেকে আসা লোকজন ওখানে থাকতো। তো তখন তো আন্দোলন চারিদিকে, তো ওটা হচ্ছে এখন মানুষ চেনে ওটাকে জহুরা মার্কেট। হ্যাঁ, জহুরা মার্কেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই মার্কেটের ভেতর দিয়ে আমরা দেখেছিলাম যে কলাপসুল গেট আটকানো ছিল, রাস্তায় আগুন জ্বালানো হচ্ছে, মিলিটারি আসছে, গুলি হচ্ছে। এই দৃশ্যটা দেখবার পর তারপর দিন যারা সিনিয়র ছিলেন তারা আমাদেরকে বলেন যে গ্রামে চলে যাওয়া উচিত। এই পরিস্থিতির মধ্যে তো আসলে তারপরে দেশ যখন স্বাধীন হলো তখন আপনি কি 72-এ আবার ঢাকায় ঢুকলেন? হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পর পরে ঢুকে গেছে। তখন আবার ক্লাস শুরু হচ্ছে। আপনি এর পরবর্তী সময়ে থিয়েটারের আগেই তো আপনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়ে গেলেন? না, থিয়েটারটা আগে। থিয়েটারের সংযুক্তিটা কিভাবে ঘটলো ভাই? থিয়েটারে আমি তো আর্ট কলেজে পড়তাম। হ্যাঁ, আমি আর্ট কলেজের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আচ্ছা। 25 বছর রজত জয়ন্তী একটা অনুষ্ঠান, 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আমার একটা প্রস্তাবনা ছিল যে শিল্পীরা অভিনয় করবে একটা নাটক। এই নাটকটাতে আমাদের যে ব্যাকস্টেজ সাপোর্ট, আমরা তো ওগুলো কিছু বুঝতাম না। অভিনয় মানে অভিনয় বুঝতাম, এটা কিভাবে হয় এটা তো জানতাম না। বিশাল কর্মযোগ্য থাকে। ওই কর্মযোগ্যটা করে দিয়েছিলেন ঢাকা থিয়েটার। আচ্ছা। অভিনয় শেষ হওয়ার পর ঢাকা থিয়েটারের পরিচালক উনি আমাকে বলেন যে তুমি কি সিরিয়াসলি থিয়েটার করতে চাও? তো শব্দটা আমার খুব কানে লেগেছিল। সিরিয়াসলি থিয়েটার করা কি? তার আগ পর্যন্ত তো থিয়েটার মানে অভিনয় করছি, এটা আবার সিরিয়াসলি থিয়েটারটা কি ওটা বুঝতে আমি ঢাকা থিয়েটারে জয়েন করি। আচ্ছা। ঢোকার পরে মনে হয়েছে যে এর আগে আমি যা যা করতাম কিছু হয়নি, ওসবের চেয়ে এইটি করার সবচাইতে শ্রেয়তর কাজ হবে। এর কারণ হলো এখানে আমি অভিনয় করতে পারি, এখানে আমি মঞ্চ নির্মাণ করতে পারি, পোশাক পরিকল্পনায় কাজ করতে পারি, নানান ধরনের কাজ করতে পারি, যে কাজগুলোয় আমার আগ্রহ আছে। মানে ওই ক্ষেত্রটা বেশ বড়, তখন মনে হচ্ছে যে এখানে আসলে ইমপ্লিমেন্ট করা যায়। এবং সেই বড়টা কিরকম যে আমরা তো তখন আসলে যখন যোগ দিয়েছি তখন তো আমরা মিলনায়তনও ঝাড়ু দিতাম। হ্যাঁ, মানে তখন সময়টা এরকম ছিল যে আমরা কোনো ভাড়া মানুষ পেতাম না, মানে নিজেরাই সবকিছু করতে হতো। এই কারণে যে ভাড়া নিতে গেলেও তো পয়সা লাগে। তাই তো, শুধু ভাড়ার মধ্যে ভাড়া হচ্ছে একটা ঠেলা গাড়ি ভাড়া করতে হতো, জাস্ট নিয়ে মালামাল নিয়ে যাওয়া আসার জন্য। কিন্তু সেটাতে তোলা এবং ঠেলে নেওয়া সেটাও করতে হতো, শুধু ঠেলা গাড়ির উপর নির্ভর করলে হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ওই ভয়টাও ছিল মনে, যারা আমাদের চেয়ে বড়, আমাদের চেয়ে আগে যারা থিয়েটার করছেন তারা আমাদের লক্ষ্য করছেন যে আমরা কতটা মনোযোগী। আচ্ছা, তার উপর তো আবার নির্ভর করছে, নির্ভর করছে যে আমি দলে কিভাবে থাকবো। আপনি যে সময়টা ঢুকলেন তখন কি ফরিদি ভাইও একই সময়? আমার পরে এসছে। আপনার পরে এসছে? আমার আগে রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, হাইবুল হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। এরা আমি ঢোকার সাথে সাথে শিমুল ইউসুফ, সুবর্ণ মোস্তাফা, নায়লা আজাদ, নূপুর, ফরিদি, জহিরুদ্দিন পেয়ার, আমরা একসাথে আসি প্রায় কাছাকাছি সময়। মানে দারুণ একটা সার্কেল ছিল, অসাধারণ সার্কেল ছিল। আমরা মানে সবাই স্বস্বক্ষেত্রে এরকম একটা অবস্থান তৈরি করতে পেরেছিল যে আমার যারা দলের বাইরের বন্ধু বান্ধব তারা খুবই অবাক হতো, বলতো যে তোরা এতগুলো কই মাছ একটা হাঁড়িতে নাসিরুদ্দিন ইউসুফ রাখে কেমন? সবাই মানে এত বেশি মেধাবী, মানে অনেকগুলো মানুষ একসঙ্গে হয়ে তারপর হচ্ছে মানে ওই সার্কেলটা, মানে এটা একটা অ্যামেজিং। প্রত্যেকে স্ব জায়গায় এত বেশি নিজেদেরকে মানে নিজেদের গুণে গুণান্বিত, মানে যেটা এখন আসলে ভাবিও না আমরা, যে এই যে মানুষগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক, যে সমীহের সম্পর্ক, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ, আবার পা টানা সম্পর্ক, মানে সব একসঙ্গে চলতো। অদ্ভুত একটা সম্পর্ক ছিল। আমি মনে করি যে একটা সৌভাগ্য আমাদের যে এরকম একটা সময়কে পেয়েছি, এরকম মানুষদের মধ্যে বেড়ে উঠতে পেরেছি। তারপরে আপনি ওইখানে প্রথম মঞ্চ নাটক কোনটা দিয়ে শুরু করলেন? প্রথম শুরু করি যেটি আমি আর্ট কলেজে করেছিলাম, বিদায় মোনালিসা, আল মনসুরের লেখা ছিল। ওটি আবার ঢাকা থিয়েটার করেছিলেন কিছুদিনের জন্যে। সম্ভবত ওখানে আমি করেছিলাম বিধায় এখানে ওই চরিত্রটি আমাকে আবার দেয়া হয়েছিল। তারপর এক এক করে যে নতুন নাটকগুলো হয়েছে, সংবাদ কার্টুন, বিদায় মোনালিসা,
মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা। এরপর পরে আপনি টেলিভিশনে, তখন তো আসলে বাংলাদেশ টেলিভিশন নামেই ছিল নাকি না, ডিআইটিতে ছিল টেলিভিশনের অফিস? ডিআইটিতে ছিল যখন, তখন আমি একটা নাটক করেছিলাম, কিন্তু সে নাটকটা প্রচারিত হয়নি এবং আমার সৌভাগ্য যে হয়নি। কারণ ওই নাটকটাতে অনেক গুণী অভিনেতারা অভিনয় করেছিলেন যারা প্রত্যেকে টেলিভিশন মাধ্যমটি বোঝে। আচ্ছা, আমি তো তখন বুঝতাম না। যখন একটা প্রিভিউ হয়েছিল তখন দেখা গেছে যে আমি পারতপক্ষে কোথাও নাই, কোথাও হাত দেখা যাচ্ছে, কোথাও কান দেখা যাচ্ছে, এরকম, এবং খুব কেঁদেছিলাম দেখবার পর। এবং ডিআইটিতে দেখেছিলাম, আমার মনে আছে যে ডিআইটি থেকে কাঁদতে কাঁদতে, আমি তখন শেরেবাংলা নগর থাকি, আমি এই পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে এবং কাঁদতে কাঁদতে গিয়েছিলাম। বেঁচে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, এরপর আপনি নিয়মিত অভিনয় শুরু করেন কোন সাল থেকে? না, আমি ঢাকা থিয়েটারে যোগ দিই ৭৫ থেকে, তখন থেকে আমি অভিনয় নিয়মিত। টেলিভিশনে ৭৫ ওখান থেকে শুরু করেন। তো আপনার টেলিভিশনে প্রথম প্রচারিত যে নাটকটি, যেটা তো হলো না, এর পরের নাটকটার প্রডিউসার কে ছিলেন? আব্দুল আল মামুন। আচ্ছা, মানে মামুন ভাইয়ের হাত দিয়ে প্রথম হচ্ছে আপনার, মানে ওইটা যদি বাদ দেই তার মানে? হ্যাঁ, মানে টেলিভিশনে আমি টুকটাক অনুষ্ঠান করতাম, তরুণদের একটা অনুষ্ঠান হতো, সেখানে কবিতা পড়তাম। এবং একটা কবিতা উনি শুনেছিলেন, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স। ওই কবিতাটা শুনবার পর উনি আমাকে ডেকে পাঠান। মামুন ভাই? হ্যাঁ, ডেকে পাঠিয়ে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেন। ওই কবিতাটা পড়া দেখে আমাকে ডেকে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করান। সেই থেকে টেলিভিশনটাও মোটামুটি অভিনয় করা শুরু। মানে অ্যাটলিস্ট তো আগের দুঃখটা ঘুচলো যে না, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এমন একজন মানুষের হাত দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু হলো, যার কাছ থেকে বহু কিছু শেখা গেছে। আমরা এমন একটা সময় পেয়েছি যা সৌভাগ্যের। এইসব মানুষগুলো অনেক বড় মাপের মানুষ, কিন্তু প্রত্যেককে অভিভাবক হিসেবে পেয়েছিলাম। ততক্ষণে আপনি হচ্ছে ওই চারুকলার পড়াশোনাটাও কমপ্লিট হয়ে গেল ৭৫ শেষ হয়ে গেল। এরপরে আপনি মানে কর্মজীবনে চিন্তা করলেন কি, তখন কি করবেন, কি ঠিক করলেন সেই সময়? ওটা কিছুদিন পর, যখন মনে হলো যে আমরা বন্ধু বান্ধব যারা একসঙ্গে থিয়েটার করতাম, দেখতাম যে কেউই আমরা থিয়েটার ছাড়া কিছু করি না। দু একজন যারা মনে করলো করবে না, তারা যে অন্য পেশার চেষ্টা করলো, কিন্তু আমরা একমাত্র যে সময়টা ঘুমাচ্ছি ওই সময়টি ছাড়া বাকি সকল সময়টাই কিন্তু থিয়েটার কেন্দ্রিক ছিল আমার। পারস্পরিক সম্পর্ক, আড্ডা, মহড়া, নাটক, থিয়েটার। তখন আমাদের সবারই মনে হয়েছিল যে অভিনয় ছাড়া অন্য কিছু, এটাতেই আমরা একদম নিয়মিত এটাই করব, মানে এটাই আমাদের পেশা হয়ে পরিচয় হবে। একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে আবেগের বাইরেও তো বাস্তবতা একটা বিষয় আছে। চলতে গেলে খেয়ে পরে তো বাঁচতে হবে। যখন পড়াশোনা করেছি তখন পরিবার থেকে টাকা এসেছে, থিয়েটার করার জন্য আসবে না, তখন মনে হচ্ছে যে কিছু একটা করা দরকার। আমি কখনো চাকরি বাকরির কথা ভাবিনি, কারণ আমার মনে হয়েছে যে আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, আমি ছবি আঁকতে পারি, আমি ডিজাইনিংটা বুঝি, আমি ইচ্ছা করলে এসব নিয়ে তো কাজ করতে পারি। আর বিজ্ঞাপনের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল, মানে এমন না যে বিজ্ঞাপন নিয়ে প্রতিষ্ঠান করবো তা না, মানে দুর্বলতা ছিল। কারণ বিজ্ঞাপন ক্রিয়েটিভিটি আছে। বহু আগে থেকে রেডিওতে আমার যে গ্রামটা তো আসলে একেবারেই সীমান্তবর্তী গ্রাম। তার মানে আমাদের ওই দিকটা কিন্তু অনেক বেশি মানুষ, ঢাকার টেলিভিশন কিন্তু ওখানে পৌঁছাতো না। আচ্ছা, তার মানে দূরদর্শন, আকাশবাণী কলকাতা, এগুলোই শোনা হতো, মানে ওই এলাকার লোকজন তাই দেখতো, তাই শুনতো। তখন বিজ্ঞাপন অনেক শুনতাম, রেডিওতে প্রত্যেকটা মানুষ বিজ্ঞাপন শুনতো। আর বিজ্ঞাপনের ভাষা, অভিনয় রেডিওতে খুবই ইন্টারেস্টিং ছিল। তো এই অনেকদিন পর আবার যখন মনে হলো যে একটা পেশা বেছে নিতে হবে, তখন মনে হলো যে এটি আমার জন্য উপযুক্ত হবে, এই কারণে যে আমি তো এই কাজগুলো জানি, এগুলো বিজ্ঞাপনের কাজে লাগবে। এই মনে হলো যে ঠিক আছে, তাহলে এটা এই ক্ষেত্রেই কাজ করবো। আসলে কি খাবেন, মানে হ্যাঁ, সেটা হতে পারে। বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করলেন, এটা কি আপনি ওই ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থাতেই?
হ্যাঁ, এটা হলো আমি যখন তৃতীয় বর্ষের ছাত্র, জি, তখন আমার মাথায় একটা পোকা ঢুকলো যে এই বইয়ের প্রচ্ছদ, ইলাস্ট্রেশন, পোস্টার ডিজাইন, এগুলো সাধারণত করতেন আমাদের দেশের বড় বড় শিল্পীরা, আমাদের যারা সিনিয়র এবং অনেকেই শিক্ষকও ছিলেন। যেটা হয় কম বয়সে মানুষের মধ্যে কিন্তু একটা বেয়াড়াপনা থাকে, চিন্তা ভাবনা এসব। সেটা মনে হলো যে আমি এখন তো চেষ্টা করতে পারি, পারবো না কেন। কিন্তু এটা আমার কাছে ভীষণ একটা ক্রিয়েটিভ জায়গা মনে হয় যে আপনি এটা গল্পকে পড়লেন, পড়ার পরে ওইটার এক মলাটে আসলে গল্পটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা একটা আমার কাছে দারুণ কঠিন কাজও মনে হয়। যে একটা মলাট দেখেই বইটার ভাব বুঝে নেওয়া বা চরিত্র বুঝে নেওয়া কিভাবে, মানে হয় না, আপনার জায়গায় কি এরকম মনে হয়েছে কখনো? দেখতে অনেক কাজই কঠিন। যদি আমরা দেখি যে ঘর মুছছে কেউ, সে মোছাটা তো কঠিন, কিন্তু যে মোছে সেখানে একটু উপভোগ করে, না হলে প্রতিদিন এটা সম্ভব হতো। তো আমার মনে হয় যে এই কাজটা উপভোগ্য, যে আমি পড়ছি, সেই পড়াটা আঁকার মধ্যে আনবো। আর আবার ঘুরে ফিরে কথাটা আসে যে একটা সৌভাগ্যপূর্ণ সময় ছিল সেটা, যে তখন মানুষ একটা বইয়ের কাভার মনোযোগ দিয়ে দেখতো, একটা ইলাস্ট্রেশন মনোযোগ দিয়ে দেখতো, মানুষ আলোচনা করতো লেখালেখি নিয়ে। তো এগুলো খুবই অনুপ্রাণিত হওয়ার মতো বিষয়। মানে আমি এটা করে কি পাচ্ছি সেটা চাইতে এই এই অ্যাটমসফিয়ারটা আসলে উপভোগ করতে। অবশ্যই এখন যেমন বিবেচনা করা হয়, অধিকাংশ সময় দেখি যে এইটা করলে আমি কি পাচ্ছি, কত টাকা পাচ্ছি, সবার আগে হিসাবটা করা হচ্ছে। এটা তখন একেবারেই মানুষের মধ্যে কত টাকা পাচ্ছে এই হিসাবটা ছিল না, বরং কাজটা করতে হবে যে আমি করছি এবং সেটা প্রশংসিত হচ্ছে, মানুষের ভালোবাসাটাকে স্পর্শ করছে, ভালো লাগাটাকে স্পর্শ করছে। যারা টেলিভিশনে অভিনয় করতাম তারা তো কেউ পয়সার জন্য করতাম না, ভালো লাগতো, প্রেমের জায়গা থেকে। মঞ্চে অভিনয় এখনো যারা করে, আমি মনে করি এখনো মঞ্চটা বিশুদ্ধ আছে। এটার কারণটা হচ্ছে ওখানে অর্থের কোনো যোগ নেই। এখন মানে মঞ্চকে আপনি এখন ভীষণ মিস করেন? অবশ্যই। আফজাল ভাই, আপনি সুন্দর করে কেমন কথা বলেন, সুন্দর করে কথা বলি, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আমি মাঝে মাঝে মনে করি যে অনেক অসম্পূর্ণতা আছে, কথা আরো গুছিয়ে বলা যায়, কিন্তু সে যোগ্যতা নেই। আচ্ছা, 84-র দিকে আপনি অ্যাডভার্টাইজিং শুরু করলেন, আপনি নিজে শুরু করলেন। তখন পর্যন্ত বাংলাদেশে বিজ্ঞাপনের চেহারাটা কিরকম ছিল, যদি মানে জানতে চাই ওই জায়গা থেকে? বিজ্ঞাপন ছিল, কিন্তু খুব বড় ব্যাপ্তির ছিল না। বিজ্ঞাপন শুধু ব্যবসার কাজে ব্যবহার করা পণ্য, তার বিজ্ঞাপন দরকার, বিজ্ঞাপন হতো, টেলিভিশনে বিজ্ঞাপন হতো, খবরের কাগজে বিজ্ঞাপন হতো, কিছু সামান্য বিলবোর্ড ছিল। এর বেশি করারও কিছু তখন ছিল না, কারণ খুব কম প্রতিষ্ঠান পণ্যের বিজ্ঞাপন তখন হতো। আচ্ছা, স্বাধীনতার পরে একটা লম্বা সময় মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হলো, যে সময়টা আমি বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে সংযুক্ত হলাম, বোধহয় সংযুক্ত হয়েছিলাম বলেই টের পেতে থাকি যে ক্ষেত্রটা বাড়ছে, মানুষের স্বপ্ন বাড়ছে, এই ক্ষেত্রটা বড় হচ্ছে। আর প্রথম যে বিজ্ঞাপনটা করেছিলাম, সেই বিজ্ঞাপনটা করবার পর মানুষ খুব পছন্দ করেছিল, এবং মানুষ খুব পছন্দ করার কারণে একটা সুযোগও তৈরি হয়েছিল। অন্যরা মনে করেছিলেন যে বিজ্ঞাপন হওয়া উচিত পণ্যকে সামনে নিয়ে আসবার জন্য, সেই প্রয়োজনটা আমরা বুঝতে পারছিলাম যে সকলেই মনে করছেন যে বিজ্ঞাপনটা হওয়া উচিত। হয়তো সাহস করে উঠছেন না, প্রক্রিয়াটা কিভাবে হবে ওইটা ভাবছিলেন না, নাকি তারা মানে আমি জানতে চাচ্ছি যে ওই সময় আপনি কি যোগ করলেন যাতে করে অন্যান্য ক্লায়েন্টও যারা একদম ভাবছিল আমরা করব, কিন্তু তারা করা শুরু করলো একটা দেখার পরে, বা নান্দনিকতার জায়গাটাও কিন্তু ওই সময়ে আমরা টের পাই যে একটার পর একটা যে টেলিভিশন কমার্শিয়াল হচ্ছিল আর কি। সময় লম্বা বিষয়, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথমত বহুজাতিক কোম্পানি, কিছু বড় প্রতিষ্ঠান, এরা বিজ্ঞাপন করতেন। এখন যারা ব্যক্তিগত একটা হয়তো কোনো ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কোনো পণ্য তৈরি করছেন, তারা হয়তো তখন মনে করতেন যে এটার বাজার কতটুকু আছে,
ফরমাল বিজ্ঞাপনে যাওয়া কত খরচের, এরকম ভাবে খুবই যে আমাদের দেশের খ্যাতিমান বিজ্ঞাপনের প্রতিষ্ঠান হয়তো একটু ভীতিও ছিল যে বিজ্ঞাপন বোধহয় খুবই এক্সপেন্সিভ কোনো বিষয় হবে। আমরা যখন শুরু করি বোধহয় তারা একটা ভরসা পেয়েছিলেন যে ব্যাপারটা যেরকম ভাবছি ওরকম না, যাওয়া যাবে, সহ্য ক্ষমতার মধ্যে আছে। নিজেরা একটা বোঝাপড়া হতে পারে, বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো সেটা হওয়াতে একটা উপকারও হয়েছিল। উপকার হচ্ছে এই যে একজনকে দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে, বুঝেছেন যে এটা করা দরকার। আর দর্শক সঙ্গে ছিলেন মনে হয় সবচেয়ে বড় শক্তি, সেটা যে নতুন কিছু হলে সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন। সেই অ্যাপ্রিসিয়েট করার কারণে হয়তো আরেকজন মনে করেছেন, যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমি, যে শাড়ির বিজ্ঞাপন, যেটা মনে করে নিতে যে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেতা আছে যে এরাই শাড়িটা কিনবে, এরাই পরবে, এর বাইরে যে অন্য ক্রেতার একটা রুচির পরিবর্তন ঘটানো সম্ভব, এটা বোধ হয় তখন ভাবা হতো না। আচ্ছা, মানে নতুন যে মানে ক্রেতা আবিষ্কারের ব্যাপার আছে, একটা বাজার ছিল, সেই বাজারটাকে কিভাবে আর একটু বড় করা যায়, সেটা আমরা বলি যে কেন না। কারণ শাড়িটা তো এমন না যে শাড়িটা মানে খুব ভালো পণ্য নয়, তা তো না, ইমেজের শুধু আমরা যেটাকে ইমেজ যোগ করতে পারি, ভাব যোগ করতে পারি, তাহলে আরেকজন তো আসলে উদ্বুদ্ধ হতে পারে যে কেন না, আমার দেশের শাড়ি বলে আমি কেন বলবো। তো সেই জন্য আমরা কিছু বিষয় যোগ করি, যেমন ধরা যাক যে ধ্রুপদী সঙ্গীত দিয়ে হয়তো একটা শাড়ির বিজ্ঞাপন হচ্ছে, তখন যদি উৎপাদক মনে করতেন যে ধ্রুপদী সঙ্গীত বুঝবে নাকি, আপনি এটা গান বাজনা করেন, তাহলে কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষার লাভ হতো না, এবং ফল লাভ কি হতে পারে সেটাও দেখা হতো। কিন্তু তারা ওইটা আসলে সম্মতি দিতেন, হ্যাঁ ঠিক আছে, ওকে দিয়েছেন, এবং হয়েছে। এবং হওয়াতে আরো বিচিত্র প্রোডাক্টের বিজ্ঞাপন করবার বেলায় নিরীক্ষাগুলো করা গেছে। আমার মনে আছে সুন্দরী প্রিন্ট শাড়ি, ওই সময় কি সুন্দরী, পাকিজা, জনি, সেগুলো তখন কি এই যে বিজ্ঞাপনে সঙ্গীতের যে ব্যবহার বা জিঙ্গেল যেটাকে আমরা বলছি, ওটা কি আপনি শুরু করলেন যে জিঙ্গেল দিয়ে আসলে একটা গল্প বলে দেওয়া? জিঙ্গেল আমি শুরু করিনি। জিঙ্গেল যখন মনে আছে যে বাটার খুব ভালো একটা জিঙ্গেল ছিল, মায়াবড়ির খুব ভালো জিঙ্গেল ছিল। আমরা শুরু করা মানে হচ্ছে কি, এটা তো নিশ্চয়ই এখন প্রসারটা লাভ করলো আসলে। প্রসার না, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো মাধ্যমে নতুন চিন্তা, নতুন ভাবনা, তার মানে আমি প্রতিভাবান মানুষের নতুন চিন্তা, নতুন ভাবনার কথা বলছি না, নতুন মানুষের নতুন চিন্তা। আমি যে কাজটা শুরু করতে গেলাম, বা আমরা যারা কাজ করতে এলাম, তারা তো একটা বয়সের ভাবনা নিয়ে এলাম, সেই ভাবনাটা কাজে লাগলো, এবং কাজে লাগার কারণে কর্মের যে ক্ষেত্রটা, সেটা একটু পরিধি বিস্তৃত হলো। এবার বিজ্ঞাপন জায়গা থেকে হঠাৎ করে আমরা আপনাকে সিনেমায় আবিষ্কার করলাম। প্রথম সিনেমাতে বাজিমাত, এবং গানগুলো মানুষের একদম গ্রাম থেকে শুরু করে শহরে, মফস্বলে, সমস্ত জায়গায় হচ্ছে সেই সিনেমার গান মানুষের মুখে মুখে। দুই জীবন, প্রথম সিনেমা দুই জীবন নয়, প্রথম সিনেমা হচ্ছে নতুন বউ। আচ্ছা, যে সিনেমাটা অভিনয় করার বেলায় আমরা চারপাশ থেকে, আমাদের চারপাশ মানে তখন থিয়েটার, থিয়েটার কর্মীরা কেউ আসলে জিনিসটাকে ভালোভাবে নেয়নি, যে সিনেমায় অভিনয় কেন করতে হবে থিয়েটার কর্মীকে। কিন্তু আমরা একসঙ্গে ওই সিনেমায় অভিনয় করেছিলাম, আমাদের দল থেকে 3 জন, রাসেল আসাদ, আমি, সুবর্ণ মুস্তাফা, আর ফিল্ম থেকে ছিলেন ববিতা। ববিতা তখন খুবই জনপ্রিয় নায়িকা। আমি মনে করলাম যে প্রথম সিনেমা হিসেবে দেশের সবচাইতে বড় প্রযোজক এই ছবিটা করছেন, যার প্রচুর হিট ছবি আছে, এবং তিনি আমাদের বয়সী একটা ছেলে মেয়েকে নায়ক নায়িকা বানাচ্ছেন। এটা তো দুঃসাহসের ব্যাপার, কিন্তু অভিনয় করবার বেলায় বুঝলাম যে চিন্তা ভাবনার ফারাক আছে। ওই গল্প, ওই চরিত্রটি ছিল হচ্ছে প্রচলিত হিট ছবির ঘরানার, শুধু মানুষগুলো আমরা এখনকার। বুঝতে পেরেছি। তো সেটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না, এই জন্য আর মনে হয়েছিল যে সিনেমা করব না। কিন্তু আবার সেই আব্দুল্লাহ মামুন, উনি বললেন, শোনো, একটা সিনেমা করতে হবে। এই কারণে করতে হবে যে আমাকে অনেকে ভাবে
আমি টেলিভিশনের সিনেমা করতে পারবো না, তার জন্য একটা চ্যালেঞ্জ। আর তোমাকে অনেকে ভাবে তুমি টেলিভিশনে অনেক কিছু করতে পারবা কিন্তু সিনেমা কিছু করতে পারবা না। চলো ফাইট দিয়ে দিয়ে কেউ একটা চলো আমরা করি, একটা হলেও করি এটা। ওইভাবেই আসলে এই দ্বিতীয় ছবিটা করা, দুই জীবন। ফিল্মকে আমি পেশা হিসেবে নিতে পারতাম। কেন নিলেন না? আমি আমার পরে প্রশ্নটাই সেটাই হতো। আমার মনে হলো যে সবাইকে দিয়ে সবকিছু হয় না। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলি, সেটা হলো তার অনেক পরে ফরিদি, আমরা তো খুবই ভালো বন্ধু ছিলাম ফরিদি, আমি সুবর্ণা। ফরিদি যখন সিদ্ধান্ত নিল সিনেমা করবে, তখন কিন্তু আমাদের বেশ রাতভর তুমুল তর্ক হয়েছিল, সুবর্ণা, আমি আর ফরিদি, আমরা ফিল্ম করা না করা নিয়ে। ফরিদির বিশ্বাস হচ্ছে যে পাশের দেশে নাসিরুদ্দিন শাহ, ওমপুরি, এরা তো ছবি বদলে দিয়েছে। তারপরে অভিনেতাকে কেন্দ্র করে নির্মাতারা যেসব ছবি বানাচ্ছেন ওরকম একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডকে পাল্টে দিচ্ছেন। তাহলে আমরা কেন না? অনেক পরে ও বুঝতে পেরেছে যে ওর অভিনয় সত্তার 20 ভাগের উপরে ও ব্যবহার করতে পারে নাই। এটা আরো অনেকেরই এই বক্তব্য, কিন্তু ওকে করতেই হয়েছিল এই কারণে, আমার যেহেতু অভিনয় ছাড়া অন্য কিছু করার ছিল, আমি অন্য কিছু করাও উপভোগ করতাম। পরিধি কিন্তু পরিষ্কার ছিল যে আমি অভিনয় ছাড়া কিছু করবো না। দুই জীবনের এত ব্যাপক সফলতা তখন আপনি কিভাবে উপভোগ করছেন? মানে হয় না রাস্তায় বেরোচ্ছে লোকজন, আচ্ছা এই তো সেই গানগুলো মুখে মুখে। আমাদের কিন্তু মাথায় এসব নিতে দেওয়া হয়নি, আমাদেরকে বোঝানো হয়েছিল তোমরা যারা টেলিভিশন করো, কোনোদিন দলের অন্য ছেলে মেয়েরা যেন বুঝতে না পারে যে তুমি টেলিভিশন করছো। তুমি টেলিভিশন করো, তোমার একটা আলাদা মূল্য আছে। আচ্ছা, ওই জায়গায় ওইটা একদমই করা যায় না। যখন দলে আসছো তখন তুমি অন্য সবার মতো। যে তোমাকে চা দেয় সেও থিয়েটারে করবে, সেও তোমার কাছ থেকে মানে আলাদা কোনো বিয়ে চায় না, চাই হচ্ছে আমরা একটা দলের মানুষ, আমরা একই রকম। দারুণ শিক্ষা শুনে। তো সেটার কারণে আমাদের মাথায়, কারো মাথায় ওই সময়কে যদি আমরা দেখে থাকি, কারো মাথায় কিন্তু এগুলো পয়দা হয় নাই। আপনারা ভাবেন নাই, এবং সেটা হচ্ছে ওই প্র্যাকটিসের মধ্যে ছিলেন না, কিন্তু মানুষের তো উচ্ছ্বাসটা জায়গাটা, মানে হয় না যে রাস্তায় বেরোচ্ছেন, তারা দেখলো, চিনলো, আলোচনা করছে, এটা তো এক ধরনের আমার ধারণা এটাও উপভোগের একটা দারুণ একটা ব্যাপার, যে মানুষের ভালোবাসা। আমি বলবো এটা ভালোবাসা, বেসিক্যালি ভালোবাসাকে উপভোগ করে। হ্যাঁ, ওইটাকে উপভোগ করি। আমি বলছি যে থাকে না, আমরা দেখে থাকি না যে মানুষ অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, তো মালিক হওয়ার পরে অনেকে তো মাথা ঠিক রাখতে পারে না। হ্যাঁ, ম্যাক্সিমামই পারে না। তো যখন যারা পারে না তারা তো নানান বিপদ দেখে আনে সবার জন্য। তো সুতরাং আমাদেরও আসলে মাথায় ঢুকে দেওয়া হয়েছিল যে এটা খুব স্বাভাবিক, কিন্তু এগুলো যেন অস্বাভাবিক না বানায়, কারো স্বভাবকে যেন অস্বাভাবিক না বানায়। একটা বড় গোত্রে দীর্ঘদিন একসঙ্গে বাস করার একটা বড় ট্রেনিং হচ্ছে এই যে এদেরকে তো সারাক্ষণ ধারে কাছে পাচ্ছি, তার মানে এই সংস্কৃতিটাই তো টোটাল আলাদা। এর বাইরে যখন আমি থাকছি, আলাদা একটা মানুষ আমার হওয়ার সুযোগ নেই একদম ওই প্র্যাকটিসের মধ্যে। এরপরে আপনার একটা লম্বা সময়ে আর করলেন না সিনেমা। তারপরে আমরা আপনার 3 বন্ধু, আমি বন্ধু প্রসঙ্গে একটু পরে যাব, 3 জনে মিলে একটা সিনেমায় অভিনয় করলেন, পালাবি কোথায়। এবং সেখানে ফরিদি ভাই ছিলেন, আপনি ছিলেন, সুবর্ণা আপা ছিলেন। এই যে 3 জন একটা সময় তর্ক করলেন যে সিনেমা করব, এক পক্ষ বলছি করবো না, সবার জায়গা থেকে মতামতটা দিচ্ছি ওখানে, তারপর তারা এসে আবার একটা বিন্দুতেই জড়ো হলেন। এই ঘটনাটা কেমনে ঘটলো? না, করবো না মানে কিন্তু করার অনীহা কিন্তু কারোর ছিল না, এটা যুক্তিতর্কের মধ্যে ছিল যে এটা এরকম। সুবর্ণা যে মাপের অভিনেতা, এরকম মাপের অভিনয় শিল্পী, এই তার দীর্ঘ এই জীবনে, অভিনয় জীবনে সিনেমার জন্য কি চরিত্র সে করার সুযোগ পেয়েছে না, সে অর্থে ভাবে টেলিভিশনের প্রথম দিকে অসাধারণ কিছু চরিত্র অভিনয় করেছে, যার জন্য সে সুবর্ণ হয়েছে। ফরিদিও তাই। ফরিদি কিন্তু বেঁচে থাকা 20 বছর তেমন উল্লেখযোগ্য কিছু করার সুযোগ হয়নি, বরং তার আগের 10 বছর অনেক কিছু যা করেছে সেটাই কিন্তু আমরা এখন মনে করে থাকি। সে কারণে যেমন সুবর্ণারও ধারণা ছিল যে ফিল্ম একজন অভিনয় শিল্পীকে তেমন বিশেষ কিছু দেবে না, কারণ তার তো একটা অভিজ্ঞতা ছিল, তার বাবাও তো অসাধারণ অভিনেতা ছিলেন, গোলাম মুস্তাফা। তো ও তো পাশ থেকে দেখতো যে বাবার কি যোগ্যতা আর বাবাকে কি করতে হচ্ছে।
সে কারণে হয়তো ওর অতটা উৎসাহ ছিল না। কিন্তু ফরিদি আরেক দিকের মানুষ, ওর মনে হয়েছিল যে অভিনয়টা মানুষ বোঝে, মানুষের কাছে রিচ করতে গেলে সিনেমাটা করতে হবে। কিন্তু সেই স্বপ্নটা কাজে লাগেনি, সেটা তো অন্য গল্প। তিনজনের যে গল্পটা বললেন সেটা হলো এটা ফরিদি প্রযোজনা করেছিল। ও আচ্ছা, এটা প্রডিউসার ফরিদি ভাই ছিলেন? বাহ। ও আমাকে বলেছিল আমি একটা ছবি প্রযোজনা করছি, আমি চাই তুই আমাকে এই আমার ছবিতে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করবি। আচ্ছা। তো আমাদের সম্পর্ক যা, সেটা হচ্ছে যদি একটা দৃশ্য থাকে আমাকে যদি বলে আমি করবো। হ্যাঁ। আপনার লেখালেখির অভ্যাসটা কি আগে থেকে ছিল নাকি একটা সময়ের পরে সেই লেখালেখি? সবার আগে লেখালেখি ছিল। মানে ওইটাই প্রথমে ভাবছিলেন যে? আমি তো আসলে আমাদের যে ঢাকা শহরে যে বন্ধু বান্ধব গুলো আছে থিয়েটারের বাইরে, এটা তো মূলত লেখালেখির মাধ্যমে সবার সঙ্গে সম্পর্কটা হয়েছে। চাঁদারহাট বলে একটা বাচ্চাদের শিশু কিশোরদের সংগঠন ছিল, যেখানে মানুষ সাহিত্য সংস্কৃতির চর্চা করত। লেখালেখিটার মাধ্যমে সবার সঙ্গে সবার পরিচয় হয় এবং তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে। ওইটা আর একটা জগৎ। তো ওই লেখালেখিটা ছিল, কিন্তু আমার আশেপাশের যারা তারা অনেক সিরিয়াস লেখক ছিলেন, আমি খুব অনিয়মিত ছিলাম। তার মানে প্রথম বইটা কি উপন্যাস ছিল? প্রথম একটা গল্পের বই ছিল। আচ্ছা। তখন নামকরা লেখক হয়ে উঠেছে ইমদাদুল হক মিলন। আমি অভিনয় করি, কিন্তু ও জানে আমি লিখি। বললো একটা অভিনব বই করা যাক। আমি বললাম কিরকম? তখন আমরা কিন্তু সবই যা করতাম তখন সব বন্ধু একসঙ্গে মিলেই হই হই করে করতাম। বললো একটা বইয়ের দুটো প্রচ্ছদ, একদিকে ইমদাদুল হক মিলন, একদিকে আফজাল হোসেন। ওর 5টা গল্প ওইদিকে, এর 5টা গল্প এইদিকে, দুই দিক থেকে বইটা খোলা যায়, পড়া যায়। আচ্ছা। একটা বই হলো নাম যুবকদয়। আচ্ছা। সেটি বের হওয়ার পরে ধামাধাম অনেকগুলো এডিশন হলো, মানে খুবই চলেছিল বইটা। কিন্তু আমার ঝোঁক বাড়েনি। সবাই জানতো যে আমি নিয়মিত লিখতাম কবিতাটা। তো একবার অনেক বছর পর ফরিদুর রাজা সাগর আমাকে বলছে যে তোমার কবিতার বইটা বের করো। আমি কেন? মানে ওর তো কবিতার বই বের করার কথা না। তখন বললো যে না, আমাদের ওদের একটা পত্রিকা আছে আনন্দ আলো, সেটার 10 বছর পূর্তি বোধ হয়। ওইটা উপলক্ষে মানুষ তো ক্রয়পত্র করে, আমরা একটা কবিতার বই করব, কবিতার বই করে পত্রিকার সঙ্গে উপহার দেবো। আমি প্রথমে চিন্তা করে দেখলাম যে আমি গোপনে কবিতা লিখি, বন্ধু বান্ধবরা জানে, সেটা বই হয়ে বেরোবে, তারপরে উপহার হিসেবে যাবে, কি ধরনের ব্যাপার না? তো বন্ধু বান্ধবের মধ্যে এটা নিয়ে আলাপ হলো। এক বন্ধু বললো অসুবিধা কি, ধর কেউ ওটা দিয়ে বাতাস খাবে, কেউ পাতা ছিঁড়ে বাচ্চা দুধ গরম করবে, অসুবিধা কি? মানে বইটা মানুষের হাতে তো পৌঁছায়। আর এটা যদি ধরে নি যে 10,000 প্রচার সংখ্যা হয়, তো 10,000 মানুষের কাছে বইটা তো গেল। কবির বই একবারে 10,000 তো মানুষের কাছে তো পৌঁছায় না রে। এটা বিরাট অপরচুনিটি। তো এই যে সাগরের মাথায় এসব বুদ্ধি আছে, করে ফেললো। এটার নাম ছিল হচ্ছে 3 রমণীর পাঠশালা। আচ্ছা, 3 নারীর পাঠশালা। 3 নারীর পাঠশালা। আচ্ছা, আপনার জায়গা থেকে আমি একটা জিনিস একটু বুঝতে চাই। সুবর্ণা আফজাল এই যে জুটিটা, এখনো এদেরকে সবুজ জুটি হিসেবে বলা হয়। তাদেরকে স্ক্রিনে দেখতে সকল বয়সের মানুষরা পছন্দ করতো। এটা কি মানে আপনারা কাজ করছেন, আপনারা তো মাথা নিশ্চয়ই ছিল না যে এটা আসলে দর্শকের ভালোবাসায় নিয়ে গেছে নাকি? এটা তো উত্তম সুচিত্রা তো কখনো ভাবেন নাই যে আমরা চলো জুটি হয়ে যাবে। জুটির কথাটা তখনো পর্যন্ত আপনাদের মাথায় তো কেউ ভাবতে পারে না, জগতে কেউ কোনো অভিনয় শিল্পী ভাবতে পারে না যে তুমি আমি চলো অভিনয় করি জুটি হয়ে যাবো। এটা হয় না, দর্শক ভাবিয়েছে। এটা বানায় দর্শক, কারো ক্ষমতা নেই। না, আপনি এখন পর্যন্ত যা যা করেছেন সব জায়গায় আপনি আনন্দ নিয়েই করেছেন, একদম শুরু থেকে। এটা একটা দারুণ ব্যাপার। মানে এবং যে জায়গায় আনন্দটা নিয়ে আপনি করেছেন সেই জায়গাটা আপনি আসলে সোনা ফলিয়েছেন। না, আরেকটা বিষয় হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে আমরা তো পরিকল্পনা করে অনেক কিছু করি, কিন্তু ভালোবাসা দিয়ে করলে সেটার মধ্যে ভালো আছে। সেটা তো দেখতেই পাচ্ছি সেরকম। আমি ঠিক আসলে এই যে আমি বললাম যে আমি সম্মান করছি, আপনি যে কথাটা বললেন যে সোনা ফলিয়েছেন, আপনার ভাষায় ওটা আপনি প্রকাশ করেছেন নিজেকে। আমি মনে করি কৃতিত্ব আমার শুধু নয়,
সময়ের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের, একটা কাজের সঙ্গে অনেক ধরনের মানুষ থাকে, প্রত্যেকের ভূমিকা। বিজ্ঞাপনে তখন সুর করেছেন আয়ুব বাচ্চু, রিপন খান, ফুয়াদ নাসের বাবু, এরা হচ্ছে সময়ের সেরা মানুষগুলো, খুব মেধাবী মানুষ সেই সময়, তারা সময় দিয়েছেন। ক্যামেরায় আনোয়ার হোসেন বুলু কাজ করেছে, সালাউদ্দিন লাবলু কাজ করেছে, সমীর কুশারি কাজ করেছে, এরা ওই সময়ের খুবই খুবই প্রতিভাবান। ওই সময় এই যে মডেল ক্রিয়েট করে বা আপনি আপনার হাত ধরে যারা এসছে তাদেরকে মানুষ এখনো পর্যন্ত মনে রেখেছে। এটা সত্যি। আপনার জায়গাটা যেটা, যে আপনি ওই মানুষগুলোর মধ্যে ওই প্রতিভাটা দেখেছেন বলে তাদেরকে পিক করতে পেরেছেন। অবশ্যই আমি যতদূর জানি নোবেল ভাই, মৌয়াপা, ফয়সাল ভাই, পল্লব ভাই থেকে শুরু করে এরকম অনেক আমাদের চোখে যারা তারকা, এরকম আর কত মানুষকে আপনি এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন। 90 দশক পর্যন্ত যারা এসেছেন এইসব ক্ষেত্রে প্রত্যেকে বলা যেতে পারে, দু একজন ছাড়া প্রত্যেকে। বরং যেটি আমি এখন মাঝে মাঝে মনে করলে হাসি, সেটি হচ্ছে যে দুজনকে বাদ দিয়েছিলাম তাদের দুজনের নাম বলে। বাদ দেয়া মানে হলো তাদেরকে মনে হয়েছিল যে এখনো তারা তৈরি না। সেটা হচ্ছে একজন হচ্ছে চিত্রনায়িকা শাবনূর, হচ্ছে সালমান শাহ, ইমন। সালমান শাহকে আমি ছোটবেলা থেকে চিনি, বাচ্চাকাল থেকে চিনি। তো চিনি বলে মনে হয়েছে যে আচ্ছা, ও আরো বয়স হওয়া উচিত। শাবনূরেরও মনে হয়েছিল যে আরো বয়স হওয়া উচিত। এছাড়া যাদের মনে হয়েছে তারা আসলে পেরেছে, একদমই এখনো পর্যন্ত তারা সেই জায়গাটা দাঁড়িয়ে আছে। তারপরে মাঝখানে আমাদের নতুন একটা আমরা ঘরানার সঙ্গে পরিচিত হলাম, ওটিটি প্ল্যাটফর্ম লেডিস এন্ড জেন্টলম্যান করলেন, যেটার পরিচালক ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। উনি যেই ঘরানার পরিচালক, আপনি যেই অভিনয়ের জায়গা থেকে যেরকম মানুষ, বা আপনি নির্দেশক হিসেবে যে জায়গায় মানুষ, অভিনয় করতে গিয়ে কি আপনার কখনো মনে হয়েছে যে জায়গাটা না ঠিক ক্ল্যাশ লাগছিল? আমার মনে একটা খুবই গভীরে একটা কষ্ট, মন খারাপ ছিল। সেটা হলো টেলিভিশনে যখন অভিনয় করতাম তখন আমাকে আদর্শবান, প্রেমিক, খুবই ভালো মানুষ এরকম চরিত্র ছাড়া অন্য কিছু ডাকা হতো না। এবং সেরকম দুঃখে কিন্তু আমি দুটো নাটক লিখেছিলাম। তো এটিতে যখন আমাকে বলে, আমি খুবই উল্লসিত হয়েছিলাম মনে মনে, কারণ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। অভিনয়ে প্রত্যেক মানুষের একটা নিজের ব্যাপার থাকে, কিন্তু পরিচালকেরও কিছু ভূমিকা থাকে। ও ফারুকী অভিনয়ে আমাকে বদলে দিতে পেরেছিল। আর আমিও চাই যে আমি যেভাবে অভিনয় করি সেটার বাইরে যদি কেউ আমাকে দিয়ে কিছু করাতে পারে তো সেটা তো আরো আনন্দের হয়ে ওঠে। এই কারণে যখন আমি শেষ হওয়ার পরে দেখি, আমি নিজেও একজন অন্য আফজল হোসেনকে আবিষ্কার করি। সেটা একদমই সত্যি। এবং আমরা তার পরবর্তী আমরা আরেকটা সিরিজে আপনাকে পেলাম, কারাগারে। যদিও আপনার চরিত্রটা অত লম্বা ছিল না, কিন্তু শুরুতে একদম শুরু পর্বেতে আপনাকে যেভাবে শুরুটা করা হয়েছে, দর্শকের মনোযোগ আপনি কেড়ে নিয়েছেন। কারণ ওই প্রথম দৃশ্যে হয় না, একজন জাত অভিনেতাকে চেনার জন্য আসলে একটা শটটি যথেষ্ট। আপনি যখন চোখে সুরমা দিচ্ছিলেন, সুরমার টানটা দিয়ে যখন আপনি চোখটা বন্ধ করে তাকালেন, এইটা যে এইভাবে দিয়ে যে এটা করতে হয়, আপনি এত দারুণ ডেলিভারি করলেন। আমি মুগ্ধ হয়ে আমি অনেকবার টেনে যাচ্ছি। ওই শটটা কখন স্টিল করে দেখেছি, কখন দেখেছি। এবং হয় না, আমার বাবার একটা কথা মনে হচ্ছিল যে জাত অভিনয় শিল্পী একই বলে। আসলে এটা আমার চরিত্রটা অসাধারণ লেগেছিল, কিন্তু চরিত্রটি নিয়ে হয়তো আরো ভাবনার সুযোগ ছিল, কিন্তু পরিচালক ভাবেননি। তার সঙ্গত নিশ্চয়ই কারণ ছিল, কিন্তু আমি চরিত্রটা খুব পছন্দ করেছিলাম। আর দেখে আমরা এক নতুন চঞ্চলকে আবিষ্কার করি। অসাধারণ অভিনয় করেছে চঞ্চল। আমি মনে করি একেবারে অভিনয়ের খোলনলচে পাল্টা দেওয়া যেটা একদম এটা দারুণ করেছি। পরবর্তীতে আপনি অভিনয়ে আপনার অবদানের জন্য আপনি 2022 সালে 21 পদক পেলেন। হয় না, কাজের পরে কোনো স্বীকৃতি পেলে তো একটু ভালো লাগে যে ওকে ঠিক আছে। সেরকম অনুভূতি তো নিশ্চয়ই হয়েছিল 21 পদক পাওয়ার পরে? যে এসব বিষয় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি যেটা করি সেটা ভালোবেসে করি, আমি মুহূর্তগুলো উপভোগ করি। কিন্তু একথা তো ঠিক যে 75 সাল থেকে অভিনয় করি, 2021-22 এসে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার দেয়া হয়
তাহলে সেটাও একটা অর্জন মনে হয়। আর অর্জনটা কি, আমরা এমন একটা দেশে বাস করি, কেউ ভুলভাবে নেবেন না, সেটা হচ্ছে আপনি অভিনয় করেন, আপনাকে একভাবে দেখবে, আর আপনি পুরস্কার পেয়েছেন সেটা আবার আরেকভাবে দেখবে। সেদিক দিয়ে মনে করি যে এটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যাক, আমরাও খুব খুশি হয়েছি যে আপনাকে অন্তত এই সম্মানে সম্মানিত করা হয়েছে। আমরা একদম হয় না, আলাপ করতে করতে সময়ের শেষ প্রান্তে চলে আসি, কিন্তু আলাপ শেষ হতে চায় না। আমি আমার কথোপকথন এটা বেসিক্যালি আমি বন্ধুত্বের গল্প বলতে পছন্দ করি এবং খুবই ইনফর্মালি বলতে পছন্দ করি। বন্ধুত্বের সংজ্ঞা কি আফজাল ভাই আপনার কাছে? বিষয়টা হচ্ছে এই যে বলে কয়ে হয় না, আর কেন টিকে থাকে কোনো মানুষ আসলে জানেও না। এটা আমি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফরিদি। ও আর আমি হচ্ছে উত্তর আর দক্ষিণ মেরুর, চিন্তা চেতনা ভাবনা চলাফেরা সব দিক থেকে। তো ওর সঙ্গে যদি আমার বন্ধুত্ব হতে পারে, যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে, কিন্তু সেটা হচ্ছে কি আমার ইচ্ছা হবে না বা তার ইচ্ছা হবে না, এটা হয়ে যেতে হবে। এটা হয়ে যেতে হবে। অসম্পূর্ণতা সব মানুষের মধ্যে আছে, সেই অসম্পূর্ণতা আমি হিসাব করবো কিনা সেটা হচ্ছে আমার মানসিক ব্যাপার। আমি যদি মনে করি যে ওই অসম্পূর্ণতাটুকু আমার দেখবার বিষয় না, তাহলে ওই বন্ধুত্ব অনেক বড়, অঙ্কটা না থাকলেই হয়। দারুণ বলেছেন আফজাল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনি কষ্ট করে আমার সঙ্গে কথা বলার জন্য সম্মতি নিয়ে এসেছেন, কথা বলেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও আমি নিজেকে সম্মানিত বোধ করছি। দর্শক, আমরা আলাপচারিত করতে করতে তো সময়ের ঘন্টা বেজে গেছে। আমরা আবার কোনো এপিসোডে আমরা নতুন কোনো বন্ধু, নতুন কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, নিজেকে যত্নে রাখুন।